হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ফর্মটি গতকাল অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। সেই ফর্ম নির্ভুলভাবে ফিল আপের উপর নির্ভর করছে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে মান্থলি পাওয়ার বিষয়টি। তো 12 পৃষ্ঠার ফর্ম, ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে ফর্ম ফিল আপে সাহায্য করবেন। এই ফর্মটা মধ্যে রয়েছে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ, এইরকম কয়েকটি পয়েন্ট। সেই পয়েন্টের মধ্যে কি রয়েছে প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি পয়েন্ট ধরে ধরে আমি ব্যাখ্যা করছি। প্রথমত আসি পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখবেন, বাংলাতে লিখবেন, চাইলে ব্র্যাকেটের মধ্যে ইংরেজিতেও লিখতে পারেন। যেহেতু বাংলা ফর্ম তাই বাংলাতে লিখলেই মনে হয় ভালো হবে। এরপরে আসি জন্ম তারিখ। পরিবারের প্রধানের জন্ম তারিখ দিতে হবে দিন, মাস, বছর এই অনুযায়ী। 3 নম্বরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ বা মহিলা বা অন্যান্য, তাহলে যেটি হবেন সেটিতে আপনারা সেই বক্সটিতে দাগ করবেন। এরপরে 4 নম্বরে আছে পরিবারের প্রধানের আধার নাম্বার। প্রধানের আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। 5-এ রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তাহলে রেশন কার্ডটি যে ধরনের হবে সেই আইডি যদি থাকে তাহলে এখানে উল্লেখ করবেন, নচেত উল্লেখ করার দরকার নেই। এরপরে 6 নম্বরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। বলেছে শুধুমাত্র সংখ্যায় 4 জন বা 5 জন, সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন। ঠিকানা, 7-এ রয়েছে ঠিকানা এখানে সম্পূর্ণ দেবেন, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা ইত্যাদি। বয়স যদি 5 বছরের কম হয় তাহলে তার আধার নাম্বার দেওয়ার দরকার নেই। এরপরে চলে আসি পরের পেজ, 2 নম্বর পেজ। এখানেও ঠিক একই রকমভাবে পরিবারের যে সদস্যগুলো উল্লেখ করা হয়েছিল তাদের যাবতীয় ডিটেলস, আপনার পরিবারে যতজন সদস্য হবে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, তার আধার নাম্বার কী, সেগুলো উল্লেখ করবেন। তারপরে চলে আসি 10 নম্বর পয়েন্ট। এই 10 নম্বর পয়েন্টে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ ডিবিটি লিঙ্ক যেই ব্যাংকের সাথে রয়েছে সেই ব্যাংকের তথ্য দিতে হবে। যিনি পরিবারের প্রধান তার ব্যাংক নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিতে হবে। সদস্য যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই সদস্য 1 তার ডিটেলস দিতে হবে, সদস্য 2-এর ডিটেলস দিতে হবে। এভাবে আপনাদের যতগুলো সদস্য হবে তাদের তথ্যগুলো এখানে সম্বলিত করবেন। এরপরে 3 নম্বর পেজ। এই 3 নম্বর পেজে আমরা দেখব যে 11 নম্বর পয়েন্ট, যেটা এপিক সকল প্রাপ্তবয়স্ক এবং যিনি পরিবারের প্রধান তার ভোটার তালিকায় অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর সহ বিবরণগুলো দিতে হবে। যিনি পরিবারের প্রধান হিসাবে যাকে উল্লেখ করেছেন সেই প্রধানের এপিক নম্বর কি, বিধানসভার ক্ষেত্র অর্থাৎ বিধানসভার নাম, তার অংশ বা পার্ট নাম্বার এখানে উল্লেখ করবেন। সদস্য নম্বর 1 যিনি, অর্থাৎ যতগুলো পরিবারের সদস্য উল্লেখ করেছেন 1, 2, 3, 4 করে তাদের এপিক নাম্বার, বিধানসভার নাম, বিধানসভার পার্ট বা অংশ নাম্বার সেইগুলো এই 11 নম্বর কলামে উল্লেখ করবেন। 12 নম্বর কলামে কি রয়েছে না বিভাগ, এখানে আপনি কোন ক্যাটাগরির, সংরক্ষিত, অসংরক্ষিত, তপশিলি, এই রকম যাবতীয় বিষয়গুলো এখানে উল্লেখ করবেন। 12 ক্ষয়ে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, সঠিক হলে টিক দেবেন, এই চিহ্নটি ব্যবহার করবেন। এরপরে পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ আপনাকে উল্লেখ করতে হবে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না। হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। 2 নম্বরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করবেন, কার্ডটি কী ধরনের, AA, YSP
এইচ না RKSY 2, RKSY 1, এইভাবে আপনারা এখানে উল্লেখ করবেন। 3 নম্বরে আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি হ্যাঁ হয়, রেশন ধরা হয়, তাহলে হ্যাঁ লিখবেন। যদি না হয় তাহলে না এর ঘরে টিক দেবেন। তারপরে রয়েছে সম্পদ। এক বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ এর ঘরে টিক দেবেন, না হলে না এর ঘরে টিক দেবেন। তারপরে 2 নম্বরে রয়েছে পারিবারিক জমির মালিকানা। যদি পারিবারিক জমির মালিকানা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় না দেবেন। এবং এক্ষেত্রে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, তারপর হলফনামা, যে হালনামা রয়েছে সেই হালনামা তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, এগুলো উল্লেখ করবেন, এগুলো দেবেন। 3 রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এটা শতকে লিখতে হবে। পরিবারের যতজন পরিবারের সদস্য হিসাবে আপনারা উল্লেখ করছেন, সেই পরিবারের সবার টোটাল অর্থাৎ মোট যে শতক জমি, সেই শতকটা এখানে উল্লেখ করবেন। তারপর রয়েছে যানবাহন। আপনার যদি পরিবারের কারো কোনো একটি সদস্যের বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে, 2 চাকার নয় কিন্তু 4 চাকার গাড়ি থাকে, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, কতগুলি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও উল্লেখ করবেন। 5 পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা থাকে, থাকলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। আর যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমা ও প্রিমিয়ামের বিবরণ, কত টাকা করে মান্থলি বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি পেমেন্ট করেন, সেইটা উল্লেখ করবেন। পরিবার প্রধান যিনি রয়েছেন তিনি সরকারি বা বেসরকারি তার বিমা আছে কিনা প্রিমিয়াম বিবরণ দেবেন। সদস্য 1, 2, 3 করে যতজন সদস্য দেবেন সকলেরই এই তথ্য দিতে হবে। এটা গেল 4 নম্বর পেজ। এরপরে আসি 5 নম্বর পেজ। এই পেজে রয়েছে আয় বা পেশা। 1 কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। অর্থাৎ যদি আয়কর প্রদান করেন তাহলে হ্যাঁ, আর না প্রদান করলে না। অর্থাৎ তার আয়ের ইনকামের তথ্য এখানে দিতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেগুলো উল্লেখ করবেন। যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান নাম্বার এগুলো উল্লেখ করবেন। যিনি পরিবারের প্রধান হিসাবে যার নাম উল্লেখ করেছেন, তার নাম, তার প্যান নাম্বার, সদস্য নম্বর 1, 2, 3, 4 করে তাদেরও তথ্যগুলো এখানে দিতে হবে। এরপরে আসি 3 নাম্বার, কর্মসংস্থানের ধরন। অর্থাৎ পরিবারের যিনি প্রধান তিনি কি ধরনের কাজ করেন, সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে না সংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক এই রকম কিছু, না আংশিক সময়ের কর্মরত, পার্ট টাইম কোনো কাজ করেন, না পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য, এই সবের বাইরে যারা সে অন্যান্য, তো সেগুলো উল্লেখ করবেন। সদস্য নম্বর 1, 2 এইভাবে একই রকমভাবে উল্লেখ করতে হবে। উপযুক্ত ঘরটাতে টিক দিলেই হবে। এরপরে 6 নম্বর পেজ। এখানে আপনাকে যে 4 নম্বর পয়েন্টটা রয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত। কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে, কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছে। যিনি পরিবারের প্রধান হবেন তিনি শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হন তাহলে তার শিক্ষাগত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তিনি গ্র্যাজুয়েট হতে পারেন, পোস্ট গ্র্যাজুয়েট হতে পারেন, তাহলে সেইটা উল্লেখ করতে হবে। এবং পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে হবে, তার খসড়া দিতে হবে। এটা গেল 6 নম্বর পেজ, খুবই সহজ। এর পরের পেজ 7। এই পেজে একই রকমভাবে প্রথমের দিকে যেভাবে আমরা দিচ্ছিলাম যে শিক্ষিত, অশিক্ষিত, শিক্ষার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো উল্লেখ করলাম। এরপরে আসি 5 নম্বর পয়েন্ট, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান
ধারক, অর্থাৎ কোনো একটি পদ হোল্ড করে রয়েছেন, যদি হয় হ্যাঁ হলে হ্যাঁয়ের ঘরে টিক দেবেন, না হলে নায়ের ঘরে টিক দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কত, একটি নাম্বার হয়। তিনি মন্ত্রী হলে, সাংসদ হলে, বিধায়ক হলে বা পৌরসভার কর্তা হলে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি এখানে উল্লেখ করবেন। এরপরে আসি 6, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ পেনশন কি পায়। আপনি যে সদস্য সংখ্যা উল্লেখ করেছেন তাদের কেউ যদি পেনশন পেয়ে থাকে, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার কত সেটাও লিখতে হবে। এরপরে আসি 7 নম্বর পয়েন্ট। এখানে রয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটির কোনো বিষয়ে কাজ করেন কি না। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না, এটা লিখতে হবে। 8 আছে পরিবারের মোট বার্ষিক আয়। পরিবারের যতজন সদস্য সবার ইনকামের যোগ করলে, টোটাল করলে যে আয়টা হবে সেটা এখানে ওয়ার্ডে লিখবেন। এরপরে আসি অন্যান্য পরিচয় ও নথি, দাগ এটা। হ্যাঁ, CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে সেইটা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান যিনি, প্রযোজ্য হলে প্রযোজ্য, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নাম্বার কত, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার কত, অর্থাৎ এইখানে সেই সংখ্যাটা, সেই সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে। এটা 8 নম্বর পেজ। এখানে যেভাবে 7 নম্বর পেজে আমরা ফিল আপ করেছিলাম যে CAA-তে তার নাম থাকলে তার তথ্য সেইগুলো দেওয়ার কথা। এরপরে আসি 2 নম্বর পয়েন্ট। এছাড়াও যদি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড থাকে, কিষাণ ক্রেডিট কার্ড, ARD যদি থাকে, শিল্পী ক্রেডিট কার্ড যদি থাকে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড থাকে, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেইগুলোর তথ্য এখানে প্রদান করতে হবে। পরিবারের যিনি প্রধান, সেই প্রধানের ক্রেডিট কার্ড, যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের নম্বর কি, আইডির সংখ্যা কত, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। প্রদানকারী, অর্থাৎ যিনি প্রদান করেছেন, প্রদানকারী কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের বিবরণটাও এখানে দিতে হবে, যে SDO থেকে পেয়েছে, না DM অফিস থেকে পেয়েছে, না কোন দপ্তর থেকে পেয়েছে, সেই জিনিসটা এখানে প্রদান করতে হবে। সদস্য নম্বর 1-এর ক্ষেত্রেও একই, যদি শিল্পী ক্রেডিট কার্ড থাকে বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে সেগুলো এখানে তথ্যানু উল্লেখ করতে হবে। এটা গেল 8 নম্বর পেজ। 9 নম্বর পেজে রয়েছে যদি 9-এর হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যদি SIR, অর্থাৎ লাস্ট যে SIR হলো 2026-এ, নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সে সংক্রান্ত তথ্য দিতে হবে। যদি পরিবারের প্রধান তার নাম SIR-এ বাদ না পড়ে থাকে তাহলে প্রযোজ্য নয় লিখবেন, এই ঘরটায় টিক দেবেন। আর প্রযোজ্য হলে তাহলে হ্যাঁ লিখবেন এবং তার মামলার বিবরণগুলো দেবেন। এভাবে পরিবারের অন্যান্য সদস্যরাও যদি ট্রাইব্যুনালে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের তথ্যগুলো দিতে হবে। এরপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ যে পরিবারের সদস্য উল্লেখ করেছেন, যতজন সদস্য, সেই সদস্যদের মধ্যে যারা শিশু রয়েছে, যারা বালক বালিকা রয়েছে, তারা তাদের নাম কি, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম কি, তাদের পড়াশুনোর ধরন, অর্থাৎ সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত, না স্পন্সর বিদ্যালয়, না বেসরকারি বিদ্যালয়, শেষ যাবতীয় বিষয় এখানে উল্লেখ করতে হবে। এটা গেল 9 নম্বর পেজ। 10 নম্বর পেজ একই রকমভাবে এখানে প্রথমের দিকটায় রয়েছে যে পরিবারের যে সমস্ত শিক্ষার্থী সদস্য রয়েছে তাদের তথ্য এখানে দিলেন। তারপরে রয়েছে 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশুদের টিকাকরণ বলতে আপনার যে সদস্য সংখ্যা উল্লেখ করেছেন তার মধ্যে যারা শিশু রয়েছে, সেই শিশুদের মধ্যে শিশু সদস্য 1, সে এখানে কি বলেছে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি টিকাকরণ শুরু হয় এবং বা সম্পূর্ণ হয় তাহলে এই ঘরটা টিক দেবেন। যদি টিকাকরণ করা হয়নি এই ঘরটায় টিক দেবেন। যদি হ্যাঁ হয়, অর্থাৎ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তাহলে টিকাকরণ কার্ড আইডি, অর্থাৎ সেই জননী সুরক্ষা কার্ড, সেই কার্ডের আইডি নাম্বারটা এখানে উল্লেখ করবেন। আর যদি না হয়, যে টিকাকরণ করা হয়নি, তাহলে কেন হয়নি, শেষ টিকা নেওয়ার তারিখ কত ছিল সেগুলো উল্লেখ করবেন। এটা গেল 10 নম্বর পেজ।
11 নম্বর পেজে রয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি কোনো সুবিধা পাচ্ছেন কি না, অন্য কোনো প্রকল্প, অন্য কোনো ভাতা এইগুলো যদি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই তথ্য এখানে উল্লেখ করতে হবে। যিনি পরিবারের প্রধান তিনি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ টিক দেবেন, যদি না হয় না টিক দেবেন। সেই প্রকল্পের নামটা এখানে উল্লেখ করতে হবে। এইভাবে প্রতিটি সদস্য তারা যদি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে সেগুলো এখানে উল্লেখ করবেন। এটা গেল 11 নম্বর পেজ। এরপরে আসি লাস্ট পেজ 12 নম্বর। শেষ পেজে দেখুন প্রথমের দিকে সেই একই প্রকল্প যদি পেয়ে থাকে, সুবিধা পেয়ে থাকে, সেই প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, সেগুলো দেবেন। এরপরে বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক পূরণীয়, অর্থাৎ এটা হচ্ছে যদি কোনো প্রকল্প বাদ দেওয়া থাকে, নাম থেকে নাম তার কেটে দেওয়া হয়েছে, তাহলে সেগুলো অফিসাররা পূরণ করবেন, এটা আপনাদের করতে হবে না। এরপরে আসি বর্গীয় জ, ঘোষণা ও সম্পত্তি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। অর্থাৎ আপনাকে সঠিক তথ্যটাই আপনি যে এই সমস্ত পেজ জুড়ে প্রদান করেছেন সেটাতে সম্মতি জানাতে হবে। যদি করে থাকেন তাহলে এখানে সম্মতিতে টিক দেবেন, এখানে আপনার স্বাক্ষর করবেন। এই ফর্মটি যাচাইযোগ্য, অর্থাৎ ফর্মটি পরে ভেরিফিকেশান হবে পুরো ফর্মটা আপনি কোনো ভুল তথ্য দিয়েছেন কি না ইত্যাদি। যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আইনত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে, আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি, সেটা সরকারের প্রসিডিংসে যা থাকবে তাই হবে। এখানে বলেছে এই যে এতক্ষণ লেখা হলো পরিবারের সদস্য, পরিবারের প্রধান, তাহলে পরিবার বলতে কি এই বিষয়টা এখানে উল্লেখ করেছে। হ্যাঁ, পরিবার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তা অর্থাৎ হতে পারে আপনার অনেকগুলো যে কাকু রয়েছে, জেঠু রয়েছে, সবাই একসঙ্গে নাও থাকতে পারেন। তাহলে তারা কিন্তু পরিবারের মধ্যে, অর্থাৎ সদস্য সংখ্যার মধ্যে তাদেরকে ধরা যাবে না। এইভাবে এখানে এন্ড অফ ফর্ম, অর্থাৎ ফর্মটি এখানে শেষ হলো। এর পরের যে বিষয়টা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তাহলে সেখানে এক্ষেত্রে এখানে রয়েছে আমি বলে যে এটা চিহ্ন রয়েছে, এটা কিন্তু যে আধিকারিকরা ফর্ম জমা নেবে তারা এটা ফিল আপ করবে, তার নাম এখানে দেবে। এই বিষয়টা আপনাদের নয়। এই গেল আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের একটা সংক্ষিপ্ত ধারণা বলতে পারেন। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ারও করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অন্যকে সুবিধা পাওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।